হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। এখন রাত 3টে বাজে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো তোমরা আমি কোথায় যাচ্ছি। ইয়েস, ঠিকই ধরেছো, আমি এখন যাচ্ছি গুয়াহাটি। এখন রাত 3:30 বাজে, এয়ারপোর্ট একদম ফাঁকা। আশা করছি সিকিউরিটি চেক ইনে খুব একটা বেশি সময় লাগবে না। সিকিউরিটি চেক ইন কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যাট লাস্ট চেক ইন অ্যান্ড সিকিউরিটি চেক কমপ্লিট করলাম। এখন রাত্রি 3:45 বাজে। রাত্রি বলা ভুল, অ্যাকচুয়ালি ভোর 4:45 বাজে। 4:10 থেকে বোর্ডিং স্টার্ট হবে বলছে। অ্যাকচুয়ালি ফ্লাইট 4:55 সময়। আজ আমি যাচ্ছি ইন্ডিগোর ফ্লাইটে, কলকাতা টু গুয়াহাটি ডাইরেক্ট ফ্লাইট আছে আমার। চারদিকটা একদম ফাঁকা। ভাবলাম এক কাপ কফি খাবো, বাট কফি শপটাও এখনো খোলেনি। যাই হোক, একটু পরেই আমাদের বোর্ডিং শুরু হবে। চারদিক থেকে বেশ সুন্দর সবগুলো প্লেন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি, যেগুলো আরেকটু পরেই ছাড়বে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। এখন আমি ফ্লাইটে বোর্ড করছি। বোর্ডিং ডান, আর 5-10 মিনিটের মধ্যে এই ফ্লাইটটি স্টার্ট করবে। গুয়াহাটিতে নেমে কথা হচ্ছে। জাস্ট আকাশে আলো ফুটতে শুরু করেছে, আর আমাদের প্লেন পার্কিং লট থেকে বেরিয়ে আস্তে আস্তে রানওয়ের দিকে এগিয়ে চলেছে। দারুণ সুন্দর লাগছে এয়ারপোর্টটা। আমরা মেন রানওয়েতে চলে এসেছি। এখনই আমাদের এয়ারক্রাফট গুয়াহাটির উদ্দেশ্যে জার্নি স্টার্ট করবে। ভোরের আকাশে আলো ঝলমলে কলকাতা এয়ারপোর্টকে দেখতে দারুণ সুন্দর লাগছে। একদম কারেক্ট টাইমে আমাদের ফ্লাইট গুয়াহাটির উদ্দেশ্যে জার্নি স্টার্ট করে দিয়েছে। কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছাতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টার আশেপাশে সময় লাগবে। ভোরের শহরটাকে এই ফ্লাইট থেকে দারুণ সুন্দর দেখতে লাগে। তোমাদের কার কার এই ভোরবেলার ফ্লাইট জার্নি করার অভিজ্ঞতা আছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এরকম কোনো যদি তোমাদের ঘটনা থাকে তোমাদের জীবনে, সেটা তোমরা একটু কমেন্টে শেয়ার করো। তোমাদের ভোরবেলার ফ্লাইট থেকে দেখা কলকাতা শহরকে, মানে আমার তো আজকে কলকাতা শহরকে দেখতে দারুণ সুন্দর লাগছে। ফ্লাইটটা ছাড়ার পরেই জাস্ট কলকাতা শহরটাকে পুরো ভোরের আলোয় দেখতে পাচ্ছি। দারুণ সুন্দর লাগে। তোমরাও এনজয় করো আমার সাথে এই দৃশ্যটা। নতুন নতুন ট্রাভেল ব্লগের আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন বাই আইসকে। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। একদম সাদা তুলোর মতন মেঘ রয়েছে, তার ওপর দিয়ে এখন যাচ্ছি। আজকের ইন্ডিগো ফ্লাইটে আমার কলকাতা থেকে গুয়াহাটির ভাড়া পড়েছে 4,500 টাকার মতো। আমার টিকিটের সাথে ফুড আর উইন্ডো সাইড টিকিট ইনক্লুড আছে। এখন ঘড়িতে ঠিক 5:24 বাজে। একটা দারুণ সুন্দর সানরাইজ হচ্ছে। প্লেনের জানলা দিয়ে দৃশ্যটা জাস্ট অসাধারণ লাগছে। প্রায় একদম চোখ দিয়ে দেখে উপভোগ করার মতন দৃশ্য। আমার টিকিটের সাথেই ফুড ইনক্লুড ছিল। সকালের ব্রেকফাস্টে দিয়েছে একটা চিকেন জাংলি স্যান্ডউইচ আর 1 কাপ গরম গরম কফি। কফি কাপের ওপর লেখাটা দারুণ, দ্য হটেস্ট ড্রিঙ্ক অন দ্য কুলেস্ট এয়ারলাইন। নিচে প্রচুর পাহাড় দেখা যাচ্ছে। আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো জানি না, যদিও আমার দেখে মনে হচ্ছে আমরা গুয়াহাটির কাছাকাছি পৌঁছে গেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গুয়াহাটিতে নেমে পড়ব। দারুণ সুন্দর লাগছে জায়গাটা। আমার ক্যামেরায় কতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি এখনো ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি খালি চোখে যা দেখতে পাচ্ছি দারুণ সুন্দর লাগছে জায়গাটা। চারদিকে গুয়াহাটি শহরটা যে পাহাড় দিয়ে ঘেরা, সেটা এই ফ্লাইট থেকে দেখেই বোঝা যাচ্ছে। কফি আর স্যান্ডউইচ খেতে খেতে আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করে নিতে নিতে হঠাৎ দেখলাম আমি অলরেডি গুয়াহাটি পৌঁছে গেছি। আর মিনিট খানেকের মধ্যেই আমার ফ্লাইট গুয়াহাটির মাটি ছোবে। গুয়াহাটি পৌঁছেই প্রথমেই আমি এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি হায়ার করে নেব। গাড়ি হায়ার করে ফার্স্ট চলে যাব আমি কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে পুজো দেব। দেন ওখান থেকে চলে যাব শিলং। শিলং যাওয়ার পথে ফার্স্ট ভিজিট করব ইমিয়াম লেক। ইমিয়াম লেক থেকে বাকি আরও শিলংয়ের
কয়েকটা জায়গা আজকে আমার দেখে নেওয়ার প্ল্যান আছে, পুরোটাই সময়ের ওপর ডিপেন্ড করছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পুরো শিলং, চেরাপুঞ্জি সমস্ত জায়গার ট্যুরের ইনফরমেশন এপিসোড ওয়াইজ দেওয়া থাকবে। একদম কারেক্ট টাইমে গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন বাসে এয়ারক্রাফট থেকে টার্মিনালে ট্রান্সফার হচ্ছি, দেন লাগেজ কালেক্ট করব। কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে লাগেজের জন্য ওয়েট করছি। লাগেজ পেলেই বেরিয়ে পড়বো এয়ারপোর্ট থেকে। বাইরে আমার গাড়ি অলরেডি ওয়েট করছে। গুয়াহাটি এয়ারপোর্টে আমি রিচ করলাম, লাগেজ কালেক্ট করে বাইরে আসলাম। মাত্র 1 ঘন্টা 25 মিনিট লাগলো আমার কলকাতা থেকে গুয়াহাটি পৌঁছাতে। এখন আমি বেরিয়ে পড়ব গুয়াহাটি থেকে শিলংয়ের পথে, এবং মাঝখানে আমি কামাখ্যা মন্দির ভিজিট করে যাব। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে লাগেজ কালেক্ট করে এখন আমি বেরিয়ে পড়েছি কামাখ্যা মন্দিরের পথে। প্রথমে আমি যাচ্ছি কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তারপর ওখান থেকে চলে যাব আজ আমি শিলংয়ে। এবং শিলং যাওয়ার পথে কিছু কিছু শিলংয়ের সাইট সিইং আছে যেগুলো আজকেই আমি কভার করে ফেলবো। অলরেডি কামাখ্যা মন্দির পৌঁছে গেছি। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে কামাখ্যা মন্দির আসতে আমার সময় লাগলো গাড়িতে 0.5 ঘন্টা মতন। সকালবেলাও মন্দিরে যথেষ্টই ভিড় রয়েছে। আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করে দিচ্ছি। জাস্ট কামাখ্যা মন্দিরে পৌঁছানোর পরে পুজো দিয়ে নিলাম। যথেষ্ট ভিড় রয়েছে এখানে। 2 রকমের পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, একটা 500 টাকার ভিআইপি কার্ডে অথবা জেনারেল এন্ট্রিতে। প্রতিদিন লিমিটেড কোয়ান্টিটিতে ভিআইপি পাস ইস্যু করা হয়, তাই যারা ভিআইপি পাসে দেখবে তাদের মন্দির খোলার সাথে সাথেই টিকিট কালেক্ট করতে চলে আসতে হবে। 500 টাকার টিকিটে যারা দর্শন করবে তাদের 1 থেকে 1.5 ঘন্টা মতন সময় লাগবে, কিন্তু জেনারেল লাইনে যারা দর্শন করবে তাদের অন্তত 3 থেকে 4 ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে। ভারতের আসাম রাজ্যের গুরুত্বপূর্ণ শহর গুয়াহাটির পশ্চিমে নীলাচল পাহাড়ের ওপর অবস্থিত এই কামাখ্যা মন্দির। এই মন্দিরটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি। কামাখ্যা মন্দির ভোর 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 2:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আজ আমার শিলং ট্রিপের শুরু, তাই ট্রিপের শুরুটাই সকালবেলা গুয়াহাটি পৌঁছে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে শুরু করলাম। এবার আমি শিলংয়ের পথে এগোবো। এখন কামাখ্যা মন্দির থেকে বেরিয়ে পড়ছি। রাস্তায় কিছু ব্রেকফাস্ট করে নেওয়ার প্ল্যান আছে। অলরেডি সকাল 9:15 মতন বাজে। এখন প্রথমেই যাব হচ্ছে গিয়ে আমি এখান থেকে উমিয়াম লেক। কামাখ্যা মন্দির থেকে পার্কিং অবধি বেশ অনেকটা হাঁটতে হয়, যদিও রাস্তার দুধারে প্রচুর দোকান রয়েছে, এমনকি খাবারের দোকানও টুকটাক রয়েছে। কামাখ্যা মন্দির থেকে শিলংয়ের পথে জার্নি স্টার্ট করে দিয়েছি। গুয়াহাটি থেকে শিলংয়ের ডিস্টেন্স 100 কিলোমিটারের মতন। যেতে সময় লাগবে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। মাঝপথে আমি উমিয়াম লেকে ভিজিট করব। গুয়াহাটি থেকে উমিয়াম লেকের ডিস্টেন্স 80 কিলোমিটারের মতো। শিলংয়ের পথে চলতে চলতে মাঝখানে আমি একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিলাম। সেই ব্রেকে দাঁড়িয়ে একটা দারুণ সুন্দর চা খাচ্ছি। চাটা অসাধারণ খেতে। আর কিছুক্ষণ পরে আমি পৌঁছে যাব উমিয়াম লেক। উমিয়াম লেক দেখে তারপরে চলে যাব আমি শিলংয়ে। আরও কিছু সাইট সিইং করে তারপর আজ হোটেলে চেক ইন করব। আর কালকে চলে যাব সকালে ডাউকিতে। এই চাটা খাচ্ছি, এই চাটা খেতে ফাটাফাটি লাগছে। খেয়েই একটা আলাদা এনার্জি এসে গেল। এবার তো সবে ট্রিপের শুরু, বাকি মজা আরও 2 দিন ধরে চলবে। রাস্তাটা দারুণ সুন্দর, ঘন সবুজে ঘেরা। রাস্তাটার এপাশটা হচ্ছে কি আসাম আর ওই পাশটা মেঘালয়। সকালে ফ্লাইট জার্নি করলাম কলকাতা থেকে, তারপরে চলে আসলাম কামাখ্যা মন্দিরে পুজো দিতে। কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে একটা চা খাওয়ার ছোট্ট বিরতি নিলাম। তারপর আমাদের ট্রিপের প্রথম ডেস্টিনেশন উমিয়াম লেকে পৌঁছে গেছি। এটা শিলং থেকে 15-20 কিলোমিটার দূরে রয়েছে উমিয়াম লেকটি। জায়গাটা একটা অদ্ভুত সৌন্দর্য রয়েছে জায়গাটার মধ্যে। যদিও এটা আমার প্রথম ভিজিট না, এটা আমার সেকেন্ড ভিজিট, তাতেও
এই জায়গাটা আমার যতবার আসতে ইচ্ছা হবে ততবার আমি আসবো। এই জায়গাটা দারুণ সুন্দর। যারা আসবে তারা আসার পর বুঝতে পারবে, না আসা অবধি বুঝতে পারবে না এই জায়গার সৌন্দর্যটা কেমন। খাসি ভাষায় ইউমিয়াম শব্দের অর্থ চোখের জলে তৈরি হ্রদ। সে রাজ্যের বাসিন্দারা বলে আসাম থেকে মেঘালয় আসার পথে হারিয়ে যাওয়া এক বোনের জন্য আরেক বোনের কান্নার জলে তৈরি এই হ্রদ। আবার স্থানীয়রা এই লেককে বরাপানিও বলে থাকে। জায়গাটা দারুণ সুন্দর, আমি মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে জায়গাটা দেখে কি ফিল হচ্ছে। তোমরা একবার চলে এসো, আর জায়গাটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চারদিকে সুন্দর পার্ক সাজানো আছে যেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে। চারদিকটা পাহাড়ে ঘেরা লেকটার। ইউমিয়াম লেক এটি মেঘালয় রাজ্যের অন্যতম একটি পর্যটন স্থল। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের 15 কিলোমিটার উত্তরে 1960 সালে তৈরি করা হয় উমিয়াম লেক। মূলত জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই জলাশয় নির্মাণ করেছিল আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। এটি ছিল উত্তর পূর্ব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। আর এখন এই লেকটি মেঘালয়ের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। এই লেকটির আয়তন 220 বর্গ কিলোমিটার। এখানে বোটিং এর ব্যবস্থা রয়েছে, পুরো লেক জুড়ে বোটিংটা হয়। বড় বোট শেয়ারিং বেসিসে আছে, আবার স্পিড বোটের ব্যবস্থাও রয়েছে। এখানে স্পিড বোটের খরচ পার বোট 400 টাকা করে, আর রিভার বোট 75 টাকা পার হেড, ক্রুজ বোট 100 টাকা করে পার হেড। এখান থেকে বোটিং এর শুরু হচ্ছে এবং বোটিং এর জন্য প্রত্যেকটা প্যাসেঞ্জারকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়। এখানে একটা মেঘালয় ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ক্যাফে রয়েছে। উমিয়াম লেক দেখে এখন আমি বেরিয়ে পড়ছি নেক্সট ডেস্টিনেশনের পথে। মেবি আগে শিলং ঢুকবো, তারপরে হোটেলে চেক ইন করে নিয়ে বাকি জায়গাগুলো ভিজিট করব, যতগুলো আজকে কভার করা যায় যে কভার করে ফেলবো। আর আমি মেঘালয়ে এসেছি, মানে মেঘের দেশে। অলরেডি বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টিতে হাঁটছি, তাই আপাতত কন্টিনিউ করা বন্ধ করলাম, নয়তো আমার সমস্ত গ্যাজেটস ভিজে যাচ্ছে। ভালোই বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই আমাদের ড্রাইভার যে আছে সেই ড্রাইভার দাদা সাজেশনে আর একটা ছোট্ট ব্রিজ দেখতে চলে এলাম, আর একটা ছোট ওয়াচ টাওয়ার আছে দেখতে পাচ্ছি। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। বৃষ্টিতে জানি না আমার গ্যাজেট গুলোর কি হবে আজকে। ব্রিজ বলা ভুল, এটাকে একটা স্কাই ওয়াক টাইপের বলা যেতে পারে। স্কাই ওয়াক হলে জেনারেলি গ্লাসের হয়ে থাকে, আবার ক্যানোপি ওয়াকও বলা যায় না, স্কাই ওয়াকও বলা যায় না, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দর একটা ওয়াকওয়ে করা আছে। এই জায়গাটাতে হাঁটতে দারুণ লাগছে, তার মধ্যে সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ওয়েটার অনেক ভেতর অব্দি চলে এসেছি, যদিও অনেকটা দূর অব্দি ওয়াকওয়েটা আছে, কত পুরোটা হাঁটবো কিনা এখনো ঠিক করিনি, কারণ আরো অনেকগুলো জায়গায় যেতে হবে। আশা করছি আমার ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ ওয়াকওয়েটা পুরো অনেক দূর অব্দি চলে গেছে, আর তার মাঝখান দিয়ে চারদিক দিয়ে গাছগুলোর ফাঁকা দিয়ে ইউমিয়াম লেক দেখা যাচ্ছে আর একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। চলো তোমাদের জন্য আমি আরেকটু এগোই। প্রচুর মানুষ ওয়াকওয়েটা দিয়ে হাঁটছে। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে ওয়াকওয়েটা, তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি, আর দারুণ লাগছে। মানে এখানে তোমরা যারা এখনো আসোনি, না এসে বুঝতে পারবে না কেমন জায়গাটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ইউমিয়াম লেক থেকে এখন ব্যাক করব শিলং এর পথে। এখন আবার গাড়িতে উঠছি। নেক্সট ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এবার আমি চলে এসেছি ইউমিয়াম লেকের ভিউ পয়েন্টে। এইমাত্র আমরা যেই ইউমিয়াম লেক থেকে ঘুরে এলাম, এখন ওপর থেকে আমরা সেই লেকটারই একটা এরিয়াল ভিউ দেখছি।
আমি জুম করে যতটা দেখানোর চেষ্টা করছি, এইমাত্র আমি ইউমিয়াম লেকের যে জায়গাটা থেকে ঘুরে আসলাম, এখন সেটাই ওপর থেকে ভিউটা দেখছি। আমার ক্যামেরায় তোমাদের যতটা চেষ্টা করছি বোঝানোর, মেঘালয়ে যে বৃষ্টিপাতের জায়গা, সে চারদিকে সিনারি দেখলেই বোঝা যায়। ঘন সবুজ, চারদিকটা পুরো ঘন সবুজ হয়ে রয়েছে। ইউমিয়াম লেকের ভিউ পয়েন্ট থেকে এই মুহূর্তে চলে এসেছি আমি ডন বস্কো মিউজিয়ামের সামনে। এখন আমি ডন বস্কো মিউজিয়াম দেখতে ঢুকবো, কিন্তু শিলং ঢোকার মুখে অনেকক্ষণ একটা জ্যামে ফেসে গেছিলাম, প্রায় 1 ঘন্টা গাড়িতে বসেছিলাম। এবারে ডন বস্কো মিউজিয়ামের ভেতরে ঢোকা যাক, দেখি কি আছে ভেতরে। আর এখানে সবাই অ্যাডাল্টদের জন্য 100 টাকা করে টিকিট, আর স্টুডেন্টদের জন্য 50 টাকা করে টিকিট। এই মিউজিয়াম গ্রীষ্মকালে সকাল 9টা থেকে বিকেল 5:30 এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। এই মিউজিয়ামে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরা হয়েছে। যদিও ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই তোমাদের ভিতরের দৃশ্য দেখাতে পারলাম। আর ঠিক সঙ্গেই রয়েছে থিওলজি কলেজ। এই প্রতিষ্ঠানে ছাত্রদের শাস্ত্র ও ধর্মতত্ত্বের শিক্ষা দেওয়া হয়। ডন বস্কো মিউজিয়াম দেখে এইমাত্র আমি বেরোলাম। এইবার হয়তো শিলংয়ে গিয়ে আমি হোটেল চেক ইন করবো। তার আগে যদি আর কোনো জায়গা ঘোরা পসিবল হয়, একবার ঘুরে নেব। ডন বস্কো মিউজিয়ামের যে জিনিসপত্রগুলো রয়েছে, এখানকার এরিয়ার আসাম, মণিপুর, মেঘালয় সমস্ত কিছু ডিটেল ইনফরমেশন রয়েছে, সমস্ত কিছুর কালচার এখানে রয়েছে, কিন্তু সেটা দেখতে গেলে একটা দিন পুরো সময় লাগবে। ডন বস্কো মিউজিয়াম থেকে এখন আমি চলে এসেছি ওয়ার্ড লেকে। এটি শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারেই অবস্থিত। ওয়ার্ড লেকের এন্ট্রি ফি 20 টাকা পার হেড। তাছাড়া ক্যামেরার জন্য আদার চার্জেস রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে চার্জেসগুলো দেখে নিতে পারো। এই পার্কটি সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। ওয়ার্ড লেক স্থানীয়ভাবে পোলক লেক বা নান পোলক নামে পরিচিত। এটি শিলংয়ের একটি কৃত্রিম লেক, আর এটা শিলংয়ের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। প্রচুর টুরিস্ট প্রত্যেক দিন এখানে আসে, আর লোকাল টুরিস্টরাও আসে, আর বাইরে থেকে যারা ঘুরতে যায় তারা তো আসেই। এই লেকটির পরিকল্পনা করেছিলেন আসামের তৎকালীন প্রধান কমিশনার স্যার উইলিয়াম ওয়ার্ড। লেকটির ডিজাইন করেছিলেন ফুটসউইলিয়াম থমাস পোলাক, এবং 1894 সালে কর্নেল হপকিন্স এই লেকটি তৈরি করেন। এই লেকটির চারপাশে বোটানিক্যাল গার্ডেন রয়েছে, আর এই লেকটির মূল আকর্ষণ হলো একটি কাঠের সেতু আর বোটিং। এই ওয়ার্ড লেকে বোটিং করতে বহু মানুষ চলে আসে। এখানে ওয়ার্ড লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। 4 সিটার বোট 25 মিনিটের জন্য 200 টাকা করে লাগবে, আর 45 মিনিটের জন্য 250 টাকা। আর যদি কেউ শিকারা চড়তে চায় তাহলে 25 মিনিটের জন্য 600 টাকা প্লাস 40 টাকা বোটম্যানের চার্জ। আমার নেক্সট ডেস্টিনেশন শিলংয়ের ক্যাথলিক চার্চ দেখতে চলে এসেছি এবারে। 1913 সালে জার্মানরা এই ক্যাথেড্রাল চার্চটি তৈরি করে। এইখানে ঢুকতে কোনো টিকিট লাগে না। জায়গাটির পরিবেশটা খুবই শান্ত। এই চার্চটি সকাল 7টা থেকে সন্ধ্যে 6:30 অবধি খোলা থাকে। এই চার্চটি শিলংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। ক্যাথলিক চার্চটা অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে। সমস্ত কিছু ভেতরে ঢুকে দেখানোর পারমিশন নেই। বিকেল 5:30 বেজে গেছে। সুন্দর একটা সানসেট হচ্ছে শিলংয়ে। আমি শিলংয়ের জ্যামে দাঁড়িয়ে রয়েছি। এখন হোটেল ট্রান্সফার হচ্ছি। সেই কাল রাত্রিবেলা বেরিয়েছি, ফ্লাইট জার্নি করে সাইট সিং করে এখন হোটেল চেক ইন করবো। সারাদিন জার্নি করে অ্যাট লাস্ট হোটেলে পৌঁছালাম। এবার আমি থাকছি শিলংয়ের হোটেল অ্যালপাইন কন্টিনেন্টালে। হোটেলের ডিটেল ব্লগ নেক্সট এপিসোডে আসছে। হোটেলের চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
এখন আগে চেক ইনটা করে নিই। কাল রাত 2টোয় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমার ভোর 4:55 সময় ফ্লাইট ছিল। আমি গুয়াহাটি পৌঁছেছি সকাল 6:30 নাগাদ। সেখান থেকে কামাখ্যায় গিয়ে পুজো দিয়েছি। দেন শিলংয়ে এসেছি। শিলংয়ে আসার পথে শিলংয়ের সাইট সিইং কমপ্লিট করেছি যতটা সম্ভব হয়েছে। এই জাস্ট আমি এখন সবকিছু সেরে এখন বিকেল 5:30 পৌনে 6টা বাজে আমি হোটেলে চেক ইন করলাম। এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আবার হোটেলের একদম সামনেই রয়েছে শিলংয়ের টুরিস্টের হাব যেটাকে বলে পুলিশ বাজার। পুলিশ বাজারে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডে আমি আমার যে হোটেলে রয়েছি অ্যালপাইন কন্টিনেন্টাল, তার রিভিউর ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর সেই সঙ্গে থাকবে এখন আমি যে পুলিশ বাজারের একটু আশেপাশে সন্ধ্যেবেলাটা ঘুরে বেড়াবো তার কিছু ক্লিপিংস। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেল ওয়ার্ল্ড ইন মাই আইস কে। আর বেল বাটনে ক্লিক করতে ভুলে যাবে না, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়।